আওয়ামী লীগ তো অনেক একটা বড় দল এবং তাদের তো মোটামুটি ইতিহাসটা আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি। কাজেই একটা দল এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বা সেটা তো সম্ভব না। আর তাছাড়া যারা এই ধরনের মিসম্যানেজমেন্ট করেছে সরকারের এবং একটা যে অবস্থাতে দেশকে নিয়ে গেছে, যে অন্যায়গুলো তারা করেছে, সেই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। এবং সবাই যে অন্যায় করেছে তেমন না। সো আর যারা বিদেশে চলে গেছেন তারা বিদেশে বসে চক্রান্ত না করে তারা দেশে ফিরে এসে জনগণের ফেস করে প্রমাণ করুন যে আপনারা সবাই অন্যায় করেন নাই। আমি কিন্তু যখন আপনি এই কথা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই তারা বাংলাদেশ আইন ফেস করুক এবং তারা এটা দেখুক, এবং আপনি এখন যেটা বললেন এটার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের আমি বুঝলাম না, আমি কোনো ধরনের যেটাকে তারা ইল ইন্টেনশন হিসেবে বলতেছিল সেটা আমি ওই সময় দেখি না, এখনো দেখতেছি না। কিন্তু যারা দেখলো তারা কেন দেখলো বলে আপনার কাছে মনে হয়? কেন মানে আপনার বিরুদ্ধেই কেন? আপনি কি তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন? আপনি কি তাদের আপনাকে কেন এটা করা হলো? কেন তারা আমার উপরে রাগান্বিত হলো, অথবা আমার পোর্টফোলিও তো অনেকের কাছে পছন্দ হয়নি, কারণ আমি মাঝে মধ্যে একটু আনকম্প্রোমাইজ অ্যাটিটিউডে থাকি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও কি ভুল বুঝেছিলেন বা কেউ তাকে ভুল বুঝিয়েছিলেন? কারণ উনি সামনে আনলেন। না, সেটা হতে পারে, কারণ কিছু প্রসেশন হয়েছিল, পলিটিক্যাল পার্টির কয়েকজন করেছিল, বাট হয়তো উনি একটা চাপে আসছিলেন বা ওনাকে কেউ কিছু বলেছিল। আই ডোন্ট নো, আই হ্যাভ নো। উনি আমাকে কোনোদিন বলেননি যে উনি কারোর কথায় নাকি এটা কিছু বলেন নাই, তো আমিও জিজ্ঞেস করিনি কখনো। কারণ আমি কি লক্ষ্য করছিলাম সেটা আমি আপনাকে বলি। অনেকেই বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতা আসলো, আপনি তখন নির্বাচন কমিশনে ছিলেন, এবং নির্বাচন কমিশনার হিসাবে আপনি এবং প্রধান নির্বাচন কমিশনার দুইজনের নাকি অনেক ইচ্ছা ছিল বিএনপিকে বাদ করে দেওয়ার জন্য। সেজন্য আপনারা ধানের শীষ বিএনপির বিদ্রোহী পার্টিদের তুলে দিতে চেয়েছিলেন, সেজন্য আপনারা আওয়ামী লীগের সাথে একটু ক্লোজ। এইটা বোধহয় অন্তর্বর্তী সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে আলোচিত প্রশ্ন যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন সপ্তাহখানেক, একটি 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি করে গেল? পৃথিবীর সবচেয়ে যৌক্তিক প্রশ্নটার কারণে আপনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা থাকলেন না, এইটার কারণে কি না, এইটা আমরা আপনার কাছে একটু যাচ্ছে যে কে আপনার কথাটা এত অপছন্দ করলো এবং এইটার মধ্যে কোথায় অযুক্তিটা খুঁজে পেল? আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই কথা দিয়ে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন, যে আমাদের একটু বলেন যে একটা 7.62 বোরের রাইফেল সিভিলিয়ানদের কাছে কি হয়ে গেল? আপনি কি আর্মিকে মিন করেছিলেন যে আর্মি গুলি করে মানুষ মেরে ফেলেছে? আপনি কি ছাত্রদের মিন করেছিলেন যে তারা গুলি করে মানুষ মেরে? সবাই আপনার উপরে এত অসন্তুষ্ট কেন হলো এই কথাটার ভিতরে, এবং আপনার পোর্টফোলিও কেন বদলে দেওয়া হলো? ভিডিওতে দেখলাম একটা ইয়াং ছেলে, তার হাতে থাকার কথা, হ্যাঁ, সেই রাইফেলটা তার হাতে এবং গুলি করতে করতে যাচ্ছে। বললো স্যার এইরকম অনেকের কাছে রাইফেল ছিল, তারা গুলি করতে করতে গেছে, গেটে দাঁড়ানো ছিল যারা, তাদের গায়ে গুলি লেগেছে। তো এবং আমাকে এক্সরেটাও দেখালো, এক্সরে বুলেট টুলেট সবই দেখা যায়, বুলেটটা তারা বের করেছে। এবং যেহেতু সামরিক হাসপাতালে ছিল, তো যিনি ছিলেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তিনিও তো সামরিক বাহিনীর ডাক্তার, তিনি বললেন স্যার দিস ইজ 7.62/39 ইত্যাদি ইত্যাদি। তো আমিও দেখলাম তাই। তো আমাকে যখন জিজ্ঞাসাবাদ করলো তখন আমি বললাম যে এখানে বেশিরভাগ গন্ডি রয়েছে যারা তাদের অনেকেই বলেছে যে সিভিল কাপড়ে কিছু লোক এই রাইফেল হাতে গুলি করতে করতে গেছে। তখন আমি বলছিলাম যে কিভাবে এই পুলিশের হাতিয়ারগুলো কিভাবে তাদের কাছে গেল সেটা ইনকোয়ারি না করে বলা যাবে না এরা কারা। কাজে একটা ইনকোয়ারি আমি বলেছি যে আমি ইনশাল্লাহ একটা ইনকোয়ারির চেষ্টা করবো টু ফাইন্ড আউট এই রাইফেলগুলো এদের হাতে কেমনে গেল। 7.62 প্রহিবিটেড বোর রাইফেল এটা তাদের হাতে কিভাবে গেল, মিনস দ্যাট এগুলো তো পুলিশের, সেটাও বলেছে যে পুলিশের রাইফেল
সেটা এদের হাতে কিভাবে গেল, কারা এরা, পুলিশ কিনা ইন সিভিল ড্রেস, আই ডোন্ট নো। তো এই কথাটাই হলো বলা হয়েছিল। তো আপনি তো জানেন যে এই কথার পরে এটাকে কত রকমের এক্সপ্লেনেশন দিয়ে স্পিন, ডক্টরস স্পিন করে এটাকে হেডলাইন করে কথাগুলো বাড়িয়েছে। তো এইসব মিলিয়েই আমি দেখলাম যে পরে দেখি যে মানে আমার বিরুদ্ধে রীতিমতো একটা হইচই পড়ে গেছে 7-8 দিনের মাথায়। তো তখন ডক্টর ইউনূস আমাকে বললেন যে এই অবস্থা আছে। আমি বললাম তাহলে আমি চলে যাই। আমি বললাম স্যার তাহলে ইটস বেটার দ্যাট আই লিভ, যাতে আপনার বিড়ম্বনা কমবে, আর ইটস ওকে, আমার আই টেক এভরিথিং অন মি। আমি কি বলেছি কি হয়েছে দ্যাট ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে না, এই মুহূর্তে ইটস নট ওয়াইজ থিঙ্ক অন দিস লাইন, কারণ আমরা খুব একটা ক্রিটিক্যাল টাইমে আছি। দি হোল কান্ট্রি ইজ ইন এ ক্রিটিক্যাল টাইম, একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে। তো আমাকে উনি মোটামুটি এইভাবে বললেন দেখে আমি বাসায় এসে বললাম যে দেখি কিছুদিন, তারপরে একটা গরমাগরমি এই মুহূর্তে এটা না করে। ডক্টর হোসেন, আমি অন্যভাবে যদি এই জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি এখন যেটা এক্সপ্লেইন করলেন যে আপনি আসলে কি বলেছেন আনসার করবেন, আমি কিন্তু আপনার কথায় এরকম কিছু দেখি নাই যেটাতে আপনার উপরে অন্য মানে জুলাইয়ের যারা সমর্থক তারা ক্ষিপ্ত হতে পারে। কারণ হচ্ছে যে আপনি তো বলেন নাই, মানে যা বলেছেন তা একদম স্পষ্টই বলেছেন, প্রকাশ্যেই বলেছেন, মানে এটার মধ্যে কোনো গোপন কোনো, কিন্তু আমার জানার যেটা আপনি বলতেছিলেন যে এটা কি স্পিন, ডক্টর স্পিন করেছে, এবং যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের সমর্থক বলেছে তারা সবচেয়ে বেশি করেছে, ছাত্ররা আপনার উপর ক্ষিপ্ত হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে না, ওইটা আমার মনে হয় বোরের রাইফেলের কথা বলেছেন, এটা আবার বললে খণ্ডিত কথা হবে। তারপরে আমাকে কিছু কিছু সাংবাদিকরা পতিত আওয়ামী লীগ সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, রাইট। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নিতে, তাহলে আপনি মনে করছেন যে এইটা একটা, আবার আপনার বিরুদ্ধে অভিযোগের মানে আমি দর্শকদের মতামত থেকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝবেন যে সাইফুল ইসলাম শাহীন তিনি বলছেন যে তিনি মানে আপনার কথা নির্বাচনের আগে হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদকে কিভাবে ফেরি দিয়েছেন, যার কারণে আব্দুল হান্নান স্থানীয় নির্বাচনে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন, দয়া করে এই প্রশ্নটি করবেন। আপনার বিরুদ্ধে কিন্তু এই যে ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্র হয়ে নাগরিক পার্টি, তারপরে এটা জাতীয় নাগরিক দল যেটা এনসিপি, সেইটাকে সমর্থন করার অভিযোগ আছে। মানে সব পক্ষই আপনার বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করছেন যে আপনি আসলে দেশে কত 18 কোটি লোক আছে, 18 কোটি লোকের 18 কোটি ওপিনিয়ন হতে পারে। লেটেস্ট যেটা বললেন, আমিও প্রথম প্রসঙ্গে যেতে চাই না, কারণ অনেকে এম্বারেস হবেন, এখন অনেকেই এম্বারেস হবেন। এটা আমরা করিনি বা করার চেষ্টাও করিনি। আমি আই এম দ্য লাস্ট পার্সন। হ্যাঁ, সেটা আপনি পরে আমার, এখন আমি যদি নাম নেই কারা বেশি প্রেশারাইজ করতে থেকে কিভাবে করিয়ে এনেছে, এটা এম্বারাসিং, খুবই এম্বারাসিং হবে, কারণ এখন অনেকে অনেক উচ্চ পদে আছে। এটা কি 2007-এর নির্বাচনটার কথা বলছেন স্যার? 2000 যে কথাটা আপনি বললেন যে না, ওই হান্নান মাসুদের ফেরির কথা বলছেন? আচ্ছা, আমি হান্নান মাসুদের ফেরির কথা বলি। হান্নান মাসুদের ফেরির কথা, জি। না, আমি আগেরটা বললাম আর কি, এখন আমি ওই শুনে যাচ্ছি। হান্নান মাসুদের ফেরির কথা হলো, এই ফেরিটা আমি যখন উপকূলে, অনেকেই জানেন না যে প্রায় 30, 40, 50 বছর উপকূলের কতগুলো এলাকাতে কোনো ফেরি দেওয়া হয় নাই। কারণ সেখানে যারা প্রভাবশালী ছিল তাদের ব্যবসা ছিল স্পিডবোট ব্যবসা। আচ্ছা, এবং সেটা আমি দক্ষিণ থেকে শুরু করি, কুতুবদিয়া, হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপ। এখানে যারা প্রশ্ন করেছে তাদের যদি সেই এলাকার লোক হয়, তাদের জিজ্ঞেস করেন যে শেষ ফেরি তারা কবে চড়েছিল এর আগে। এই কুতুবদিয়া হলো লাস্ট, হ্যাঁ কুতুবদিয়া থার্ড লাস্ট। প্রথমে আমি গেলাম মহেশখালীতে ফেরি দেওয়া হলো, ফেরি ছিল, ফেরি দেওয়া হলো, কারণ মহেশখালীর লোকজন বেশি
এটা এটা পিছনে মহেশখালীর লোকজন যেমন ছিল, মহেশখালীর একজন আপনার আমার খুব ক্লোজ ছিলেন প্রফেসর সাহেব, উনি 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 আমাকে, আমি নাম নাই বললাম, উনি আমাকে খুব প্রেস করে প্রথম থেকে। তা আমি মহেশখালীতে নিজে গিয়ে নিজে দেখলাম যে হ্যাঁ একটা ফেরি দরকার, ফেরি দিলাম। তারপরে সন্দ্বীপটা তো একেবারে আইসোলেটেড ছিল। সন্দ্বীপ আপনি জানেন সবচেয়ে বড় ওয়ান অফ দি বিগেস্ট ইয়ে, আর উপকূলীয় এলাকা সন্দ্বীপে দেওয়া হলো। তারপরে আমার কাছে থার্ডে ছিল আপনার এই হাতিয়া। হাতিয়াতে ফেরি ছিল না, হাতিয়াতে স্পিড বোটে যেত, আর একটা সি ট্রাক ছিল, এক থেকে দুটো সি ট্রাক। হাতিয়ার লোকজন দ্বীপবাসী বলে একটা অর্গানাইজেশন আছে, তারা আমার কাছে যখন আসলো তখন আমি বললাম দেখেন হাতিয়াতে ফেরি দিতে হলে আপনাদের রেডিমেড রাস্তাঘাট নেই, ফেরির জন্য ফেরিতে গাড়ি নামাবেন, সেই গাড়ি নামাবার অবস্থা আপনার চেয়ারম্যান ঘাটে নেই। চেয়ারম্যান ঘাট মানে নোয়াখালী পরশু, সেখানে এটাকে তৈরি করতে হবে, এবং এটাকে তৈরি করতে একটা বাজেটের দরকার হবে। এবং এটা এখন রেকর্ডে আছে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে বহুবার চিঠি লিখে থেকে আমরা 30 কোটি টাকা চেয়েছিলাম। সেই 30 কোটি টাকা আলটিমেটলি বোধহয় ফাইন্যান্স সেক্রেটারি, এখনো একই ফাইন্যান্স সেক্রেটারি আছেন খায়রুজ্জামান সাহেব, আমাকে বললেন যে স্যার অলরেডি স্যাংশন দিয়ে দিয়েছি, কিন্তু টাকাটা এখন পাবে না, এখন BIWTA কে বলেন যে তারা তাদের বাজেট থেকে যেন রাস্তাটা তৈরি করে। ওই রাস্তাটার মধ্যে এখনো কমপ্লিট পাকা হয়নি। এটা করা, এবং আমার হাতে কোনো ফেরি ছিল না, ফেরি নতুন ফেরি শিপইয়ার্ড থেকে পাওয়ার কথা, একটা আনন্দ একটা 3 অ্যাঙ্গেল থেকে আমার ফেরি পাওয়ার কথা। এদের টাকা পয়সা দেওয়া হয় নাই, এটা নিয়ে অনেক একটু করে টাকা পয়সা দিয়ে আমি ফেরি যখন পেলাম তখন ইট ওয়াজ অলমোস্ট আমাদের টেনিও প্রায় শেষ অবস্থা। হ্যাঁ, তো রাস্তা টেম্পোরারি তৈরি করে তাড়াতাড়ি করে আমি বললাম ভাই টেনিওর থাকতে থাকতে দিতে চাই। হান্নান মাসুদ কয়েকবার আমাকে ফোন করেছে, আমার সাথে একবার দেখাও করেছে, হাতিয়ার অন্যান্য লোকজন দেখা করেছে। হাতিয়াতে গিয়ে আমি হাতিয়া বন্দর ঘোষণা করেছি, সেখানে বলেছি যে ফেরি কামে। তো এটা একটা কাকতালীয় ব্যাপার, যে ফেরিটা দিতে দিতে 30 জানুয়ারি আমি যেতে পারলাম না, আমার সচিব গিয়েছিলেন, সেখানে বোধহয় যদি নষ্ট না করে থাকে এখন আমার নাম ফলক লাগানো আছে, এখন নাম ফলক লাগানো আছে। হ্যাঁ, এখন শোনেন, আমাদের দেশে যারা পলিটিক্স করে, যারা স্মার্ট পলিটিশিয়ান, তারা কিন্তু সবকিছু কৃতিত্ব নেয়। আমি আপনাকে একটা কথা প্রসঙ্গে কথা বলি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো আমরা শুনি সবই খারাপ কাজ হয়েছে, কি ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে দেশটা যেই অবস্থা চলে গেছিল সেখান থেকে টেনে উঠায়নি। আজকে যে সরকার যে বাজেটটা দিল সেখানে অনেক সংস্কারের কথা বলা হলো, ব্যাংক সংস্কার ইত্যাদি ইত্যাদি। তো কেউ কোনো ক্রেডিট দেয় যে পলিটিক্স করতে গেলে আপনি বলবেন যে এটা খালেদ মহিউদ্দিন করছে, এই জন্য আমরা পেয়েছি। আপনাদেরকে আমরা অনেক ক্রেডিট দিতে চাই, সেই ক্রেডিটটার প্রসঙ্গে আসছি। তো এর মধ্যে একটু দর্শকদের, না আমি আপনাকে কথাটা বললাম, যে নিয়ে এই প্রশ্নটা করেছেন তার মনে হয়তো এই প্রশ্নটা দেখতে পারে, কিন্তু কেউ যদি অ্যাডভান্টেজ নেয় এটা, হ্যাঁ, কেউ যদি অ্যাডভান্টেজ নেয় তাহলে আমি বলবো যে উনি একটু প্রশ্নটা কেন, তার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে যে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন মাহমুদুর রহমান শামীম, তিনিও ফেরি আনতে চেয়েছিলেন কিন্তু ফেরি আনতে পারেন নাই। আপনি এটা নিয়ে লম্বা করতেও পারেন, মানে ফেরি তো দেয়া হয়েছে, এখন এটা হান্নান মাসুদের ক্রেডিটের লাইনে গেছে না মাহমুদুর রহমান শামীমের ক্রেডিট লাইনে গেছে, সেইটা হচ্ছে আর কি একটা প্রশ্ন। আচ্ছা, আমি কয়েকটা ছবি আমার কাছে ছিল, দেখাতে পারতাম, হ্যাঁ, যে ওখানকার কিছু প্রমিনেন্ট লোকজন যারা বুয়েটে চাকরি করছে, কয়েকজন টিচার আমার কাছে এসেছিলেন, এবং ওনাদেরকে আমি একই কথা বলেছি, আমার কাছে অ্যাপ্লিকেশন ভাই আমি এটা ইট ইজ আন্ডার কনসিডারেশন, বাট দিস আর দ্য প্রবলেম। আপনি রাস্তা না হয় আমি ফেরি দিলাম, গাড়ি উঠবে ওখানে কোত্থেকে, মানে এই রাস্তাতে গাড়িটা নামতে হবে, রাইট। তো এখন আমি কাঁচা রাস্তায় ফেরি দিয়ে বললাম এখন তুমি ট্রাক নামাও, লোডেড ট্রাক পানির মধ্যে যখন পড়বে তখন ওইটা হয়তো ওনারা হয়তো ভাবছে যে কান টানলে মাথা আসে, ফেরি হইলে রাস্তাও হয়ে যাবে। রাস্তাটা এখনো আমি জানি না এখনো রাস্তা পাকা হয়েছে কিনা, না তবে আমি বলতে আমি আসলে একটু ইয়াতে আসতে চাই আরেকটু। আমি লাস্টলি কথা বলি যে ওনাদেরকে আমি অনুরোধ করব যে
এই কয়েকদিন আগে আমাকে একজনে একটা মেসেজ পাঠিয়ে যে আমার মাই মাদার ডাইড বিকজ শি কুড নট উনাকে স্পিড বোটে নিয়ে যেতে পারিনি রাতে অন্ধকারে, মানে ঢেউয়ের জন্য। আজকে এখন আমার বৃদ্ধ বাবা নোয়াখালী থেকে সরাসরি ফেরিতে চলে আসে। তো ফেরিটা তো একজনের জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল পলিটিক্স করার জন্য দেওয়া হয়নি। অ্যাবসলিউটলি।